আমি মোহাম্মদ নায়েব আলী, সহকারী শিক্ষক বাংলা, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? এই পরিস্থিতিতে নিশ্চয়ই তোমরা আল্লাহ পাকের মেহেরবানিতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের আলোচনা হলো তৈলচিত্রে ভূত। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমরা লেখক সম্পর্কে ভালোভাবে জেনে নেব। কবির জন্ম পরিচয়। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসাবে খ্যাতিমান ছিলেন। তিনি 1908 সালে সাঁওতাল পরগনার দমকায় জন্মগ্রহণ করেন। লেখক বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। মানুষের মন বিশ্লেষণের দিকে ছিল তার প্রবল ঝোঁক। তিনি শ্রমিক কৃষকের কল্যাণের কথাও ভেবেছেন। তিনি তার গল্প উপন্যাসে শোষণ থেকে তাদের মুক্তির জয়গান গেয়েছেন। লেখকের কিছু উপন্যাস যেমন দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। গল্প গ্রন্থগুলোর মধ্যে হল প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, হারানের নাচ জামাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কিশোর উপন্যাস, তার নাম হলো মাঝির ছেলে। কিশোর উপযোগী গল্পের সংখ্যা হলো 27। তার মধ্য থেকে কয়েকটা উল্লেখ করা হলো, যেমন কোথায় গেল, জব্দ করার প্রতিযোগিতা, সনাতনী, সূর্য বাবুর ভিটামিন সমস্যা। কবির নিত্য সঙ্গী ছিল দারিদ্র্য। অভাব অনটনের মধ্য দিয়েই লেখক সারা জীবন অতিবাহিত করেন। শেষে 1956 সালে সকল অভাব অনটনের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৈলচিত্রে ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কিশোর উপযোগী ছোট গল্প, যা 1941 সালে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়। গল্পের উদ্দেশ্য হলো যে ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃসার শূন্য। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমেই এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি পড়ে তোমরা এ বিষয়ে ভয়মুক্ত, কুসংস্কার মুক্ত ও সচেতন হতে পারবে। এখন আমরা তৈলচিত্রে ভূত গল্পের মূল আলোচনা জেনে নিই। মানিক বন্দ্যোপাধ্যায় তার এই গল্পটি অতি প্রাকৃত ঘটনার আশ্রয়ে রচনা করেছেন। সমাজে ভূত প্রেতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে প্রচলিত কুসংস্কার যে ভিত্তিহীন, সেই বিষয়টি এই গল্পে চমৎকারভাবে তুলে ধরেছেন। এই গল্পে লেখক বিজ্ঞান বুদ্ধির জয় দেখিয়েছেন। এই গল্পে আমরা দেখতে পাই নগেন একজন কলেজের ছাত্র, কিন্তু সে ভূতে বিশ্বাস করে। কি আশ্চর্য ব্যাপার! সে বড়লোক মামার বাড়িতে থেকে পড়াশোনা করে, তবে কৃপণ মামার প্রতি তার ভক্তি শ্রদ্ধা কখনোই ছিল না। অথচ মামা মৃত্যুর আগে নিজের ছেলেদের ভাগে সমান অংশের টাকা তার নামেও উইল করে যান। এমন উদারতার কথা ভেবে পরলোকগত মামার প্রতি নগেনের শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে যায়। সে ভাবে এতদিন শ্রদ্ধা ভক্তি ভান করে মামাকে সে চরম ঠকিয়েছে।
তাই লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে প্রণাম করে নিজের আত্মগ্লানি একটু হলেও কমাতে চায়। রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটি রাতে স্পর্শ করা মাত্র তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। অথচ দিনের বেলায় এরকম ঘটনা কখনোই ঘটে না। নগেনের এমন দুশ্চিন্তার কথা পড়াশোনার ডাক্তার জানতে পেরে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তৈলচিত্রের রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ থাকায় এরকম ভুতুড়ে কাণ্ডটি অনায়াসে ঘটেছে। আসলে এটা ভূতের কোনো বিষয় নয়। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরকম বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে মনে প্রাণে বিশ্বাস করেছে। আসলে ভূত বলে কিছু নেই, এই গল্পে লেখক প্রমাণ করেছে। আমাদের সমাজে ভূত ছাড়াও যেসব কুসংস্কার প্রচলিত আছে সেগুলো হলো, যেমন শনিবারে পূর্ব দিকে না যাওয়া, যাত্রাকালে খালি কলস দেখা, অনুষ্ঠানের আগে খাবারের ভোগ দেওয়া, গভীর রাতে কুকুরের একটানা ডাক। এগুলো বাস্তব জীবনে ঘটলে আমরা ভাবি যে আমাদের জীবনে অকল্যাণ নেমে আসবে। এবারে তৈলচিত্র ভূত গল্প থেকে কিছু শব্দার্থ জেনে নেই। যেমন উইল শব্দের অর্থ হলো শেষ ইচ্ছেপত্র। মটকা হলো রেশমের মোটা কাপড়। ফিট অর্থ অজ্ঞান অবস্থা। অগত্যা হলো বাধ্য হয়ে, তড়িতাহত, বিদ্যুৎ দ্বারা আহত। চমকপ্রদ অর্থ বিস্ময়কর। কাহিল মানে দুর্বল অবস্থা। ফ্যাকাশে শব্দের অর্থ হলো বিবর্ণ। এরপরে আমরা কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জেনে নেই। তৈলচিত্রে ভূত কোন জাতীয় রচনা? তৈলচিত্রে ভূত কিশোর উপযোগী ছোট গল্প। তৈলচিত্র কি? নাম্বার 2, তৈলচিত্র হলো তেল রঙে আঁকা ছবি। নাম্বার 3, পড়াশোনার ডাক্তার কোথায় বসে চিঠি লিখেছিলেন? লাইব্রেরিতে বসে পড়াশোনার ডাক্তার চিঠি লিখেছিলেন। গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত? আমি মোহাম্মদ নাইব আলী। গল্পটি মৌচাক সহকারী শিক্ষক, বাংলা। নাম্বার 5, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। কয়টি তৈলচিত্র ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোট 3টি তৈলচিত্র ছিল। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। নাম্বার 6, মাঝির ছেলে সবাই কোন ধরনের রচনা? মাঝির ছেলে কিশোর উপন্যাস। নিশ্চয়ই তোমরা আল্লাহ পাক। নাম্বার 7, লাইব্রেরিটি সবাই ভালো আছো। কার আমলে তৈরি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। লাইব্রেরিটি নগরের দাদা মশাইয়ের আমলে। আমাদের আজকের আলোচনা কিছু জ্ঞানমূলক জানলাম। এরপরে লিখেছেন গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা আমরা জেনে নেই। প্রথমে নগেনের নিজেকে, লেখক সম্পর্কে ভালোভাবে। 1, নগেনের নিজেকে পাগল মনে করার কারণ। কবির জন্ম পরিচয়। অসমানিক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস স্থাপন করি ছোট গল্পে বিভ্রান্ত হওয়ার কারণে খ্যাতিমান ছিল। নগেন ভেবেছিল 1908 সালে হয়ে গেছে। সাঁওতাল পরগনার তুমি একটা আস্ত গর্ধব নগেন। লেখক মানুষ বলেছেন। লেখক পড়াশোনা বিজ্ঞান বিভাগের ছাত্র। নগেন কি তার মানুষের মনোধিতার বিশ্লেষণের দিকে ছিল তার প্রবল একটা আস্ত গর্ধব। তিনি শ্রমিক কৃষক। নগেন কল্যাণের কথা বলল কেন? তিনি তার গল্প উপন্যাস শোষণ থেকে
তাদের মুক্তির মামার প্রতি প্রতি ভক্তি ভালোবাসার লেখকের কিছু উপন্যাস যেমন ভাঙনের অনুতাপ বেড়ে বেড়ে যাওয়ায় কাব্য নগেন নদীর মাঝি শুয়ে শুয়ে ছটফট করতে পুতুল নাচের ইতিকথা। নাম্বার 4 গল্প রাধা গ্রন্থ তোমার মূলক চেয়ে গ্রন্থ। বুদ্ধিমান। প্রাগৈতিহাসিক এখানে সরীসৃপ পরশা ডাক্তার সমুদ্রের নগেনের স্বাদ হতবুদ্ধি টিকটিকি, দেখে হারানের করেছে। নাচ জামাই। নাম্বার 5 মানিক নগেন বন্দ্যোপাধ্যায় প্রায় তার মামাকে একটি জমের কিশোর বাড়ি উপন্যাস। পাঠাতো কেন? তার নগেনের মামা মামা ছিলেন ছিলেন অত্যন্ত কিশোর কিশোর উপযোগী গল্প, তাই নগেন তার কিশোর মামাকে উপযোগী প্রায় গল্পের সংখ্যা জমের বাড়ি 27। পাঠাতো। নাম্বার তার 6 তার মধ্য থেকে নগেন তার মামার একটা প্রতি উল্লেখ করা হলো। মিথ্যে ভক্তি দেখাতো যেমন কোথায় গেল, জব্দ করার টাকার লোভে প্রতিযোগিতা, নগেন তার মামার সনাতনী, প্রতি সূর্য সূর্য বাবুর মিথ্যে ভিটামিন ভক্তি সমস্যা। দেখাতো। এই ছিল আমাদের কবি আয়োজন। নিত্য সঙ্গী ছিল দারিদ্র, অভাব অনটনের সবাইকে মধ্যে দিয়েই ধন্যবাদ লেখক জানিয়ে সারা জীবন অতিবাহিত আজকের করেন। মতো শেষে এখানেই শেষ করছি। 1956 সালে সকল অভাব অনটনের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৈলচিত্রে ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কিশোর উপযোগী ছোট গল্প, যা 1941 সালে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়। গল্পের উদ্দেশ্য হলো যে ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃসার শূন্য। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমেই এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি পড়ে তোমরা এ বিষয়ে ভয়মুক্ত, কুসংস্কার মুক্ত ও সচেতন হতে পারবে। এখন আমরা তৈলচিত্রের ভূত গল্পের মূল আলোচনা জেনে নিই। মানিক বন্দ্যোপাধ্যায় তার এই গল্পটি অতি প্রাকৃত ঘটনার আশ্রয়ে রচনা করেছেন। সমাজে ভূত প্রেতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে প্রচলিত কুসংস্কার যে ভিত্তিহীন, সেই বিষয়টি এই গল্পে চমৎকারভাবে তুলে ধরেছেন। এই গল্পে লেখক বিজ্ঞান বুদ্ধির জয় দেখিয়েছেন। এই গল্পে আমরা দেখতে পাই নগেন একজন কলেজের ছাত্র, কিন্তু সে ভূতে বিশ্বাস করে। কি আশ্চর্য ব্যাপার! সে বড়লোক মামার বাড়িতে থেকে পড়াশোনা করে, তবে কৃপণ মামার প্রতি তার ভক্তি শ্রদ্ধা কখনোই ছিল না। অথচ মামা মৃত্যুর আগে নিজের ছেলেদের ভাগে সমান অংশের টাকা তার নামেও উইল করে যান। এমন উদারতার কথা ভেবে পরলোকগত মামার প্রতি নগেনের শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে যায়। সে ভাবে এতদিন শ্রদ্ধা ভক্তি ভান করে মামাকে সে চরম ঠকিয়েছে। তাই লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে প্রণাম করে নিজের আত্মগ্লানি একটু হলেও কমাতে চায়। রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটি রাতে স্পর্শ করা মাত্র তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। অথচ দিনের বেলায় এরকম ঘটনা কখনোই ঘটে না। নগেনের এমন দুশ্চিন্তার কথা পরশা ডাক্তার জানতে পেরে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তৈলচিত্রের রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ থাকায় এরকম ভুতুড়ে কাণ্ডটি অনায়াসে ঘটেছে। আসলে এটা ভূতের কোনো বিষয় নয়। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরকম বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে মনে প্রাণে বিশ্বাস করেছে। আসলে ভূত বলে কিছু নেই, এই গল্পে লেখক প্রমাণ করেছে। আমাদের সমাজে ভূত ছাড়াও যেসব কুসংস্কার প্রচলিত আছে সেগুলো হলো
যেমন শনিবারে পূর্ব দিকে না যাওয়া, যাত্রাকালে খালি কলস দেখা, অনুষ্ঠানের আগে খাবারের ভোগ দেওয়া, গভীর রাতে কুকুরের একটানা ডাক, এগুলো বাস্তব জীবনে ঘটলে আমরা ভাবি যে আমাদের জীবনে অকল্যাণ নেমে আসবে। তো এবারে তৈলচিত্র ভূত গল্প থেকে কিছু শব্দার্থ জেনে নেই। যেমন উইল শব্দের অর্থ হলো শেষ ইচ্ছেপত্র। মটকা হলো রেশমের মোটা কাপড়। ফিট অর্থ অজ্ঞান অবস্থা। অগত্যা হলো বাধ্য হয়ে, তড়িতাহত বিদ্যুৎ দ্বারা আহত। চমকপ্রদ অর্থ বিস্ময়কর। কাহিল মানে দুর্বল অবস্থা। ফ্যাকাশে শব্দের অর্থ হলো বিবর্ণ। এরপরে আমরা কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জেনে নেই। তৈলচিত্রে ভূত কোন জাতীয় রচনা? তৈলচিত্রে ভূত কিশোর উপযোগী ছোট গল্প। তৈলচিত্র কি? নাম্বার 2, তৈলচিত্র হলো তেল রঙে আঁকা ছবি। নাম্বার 3, পরশা ডাক্তার কোথায় বসে চিঠি লিখেছিলেন? লাইব্রেরিতে বসে পরশা ডাক্তার চিঠি লিখেছিলেন। গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? গল্পটি মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়। নাম্বার 5, দেয়ালে কয়টি তৈলচিত্র ছিল? দেয়ালে মোট 3টি তৈলচিত্র ছিল। নাম্বার 6, মাঝির ছেলে কোন ধরনের রচনা? মাঝির ছেলে কিশোর উপন্যাস। নাম্বার 7, লাইব্রেরিটি কার আমলে তৈরি? লাইব্রেরিটি নগরের দাদামশাইয়ের আমলে। কিছু জ্ঞানমূলক জানলাম। এরপরে গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা আমরা জেনে নেই। নগেনের নিজেকে, নাম্বার 1, নগেনের নিজেকে পাগল মনে করার কারণ কি? অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হওয়ার কারণে নগেন ভেবেছিল সে পাগল হয়ে গেছে। নাম্বার 2, তুমি একটা আস্ত গর্ধব নগেন, এ কথা কেন বলেছেন? পরশা ডাক্তার নগেনকে তার নির্বুদ্ধিতার কারণে একটা আস্ত গর্ধব বলেছেন। নগেন শুয়ে শুয়ে ছটফট করলো কেন? নাম্বার 3, মামার প্রতি ভক্তি ভালোবাসার ভান করে ঠকানোর অনুতাপ বেড়ে যাওয়ায় নগেন শুয়ে শুয়ে ছটফট করতে লাগলো। নাম্বার 4, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এখানে পরশা ডাক্তার নগেনের হতবুদ্ধি দেখে এই উক্তিটি করেছিলেন। নাম্বার 5, নগেন প্রায় তার মামাকে জমের বাড়ি পাঠাতো কেন? নগেনের মামা ছিলেন অত্যন্ত কৃপণ, তাই নগেন তার মামাকে প্রায় জমের বাড়ি পাঠাতো। নাম্বার 6, নগেন তার মামার প্রতি মিথ্যে ভক্তি দেখাতো কেন? টাকার লোভে নগেন তার মামার প্রতি মিথ্যে ভক্তি দেখাতো। এই ছিল আমাদের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।